আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু জানাবেন, সেটা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। মিজানুর রহমান, ভেরি রেগুলার স্টুডেন্ট। নয়ন আহমেদ, থ্যাংকস এ লট। ওয়ালাইকুম আসসালাম। আতিউসামাদ মোমেন, তাসনিম জেরিন, বোন আমার, অনেকদিন পর আপনাকে পেলাম। অনেকদিন পাই না। ফাতেমাতুজ জোহরা হারাই গেছেন মনে হয়। আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের। এভাবে ক্লাসগুলো চলতে থাক। আর যেহেতু বেসিক গ্রামার ক্লাস হয়ে গেছে, আলম শাহিন ভাই, আপনি টিকেছেন নিবন্ধনে, দোয়া আপনার জন্য। তবে ভালো কিছু চেষ্টা করেন, ভালো হবে। দেখা যাবে আপনার কোনো কাছের বন্ধু শিক্ষা অফিসার হয়ে গেছে, থানা শিক্ষা অফিসার, আপনি খুব হয়ে যাচ্ছেন। আমার ধারণা কষ্ট হবে আর কি, হ্যাঁ, বা কষ্ট পাবেন আর কি, আমার ধারণা। সো আমার মনে হয় আর একটু ট্রাই করা যায়। শাহিন আলম ভাই, দ্রুত ছেড়ে দেওয়া উচিত না। চালা, শুক্রিয়া। আমরা শুরু করবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আমরা আগাবো ইনশাল্লাহ। আসেন শুরু করে দেই। সেটা হচ্ছে আপনাদের মার্চে পরীক্ষা হওয়ার পিএসসির আসলে কোনো সম্ভাবনা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাদের এখন থেকে এক্সাম হবে, সপ্তাহে 2টা এক্সাম হবে। আপনাদের ফার্স্ট এক্সাম সিলেবাস আমি বলে দিচ্ছি। যারা এক্সাম দিবেন, মানে যারা রেগুলার ক্লাস করেন, আমি আপনাকে একটা মজার কথা বলি। সেটা হচ্ছে আজকে একটা স্টুডেন্ট আমাদের নক করছে যে আপনার 26শে নভেম্বর আমাদের এই কোর্সটা শুরু হয়েছে। 18 নভেম্বর, প্রায় 3 মাসের বেশি পথ চলা আপনাদের সাথে। সো আরো কিছু সময় আপনাদের সাথে চলতে চাই। সো 26শে নভেম্বর এক শিক্ষার্থী বোন ভর্তি হয়েছে এবং সে আজকে নক করে বলতেছে, স্যার আমি প্রথম আপনার 1 নম্বর ক্লাস দেখছি, ক্লাসগুলো আপনি ডিলিট করেন না, বুঝছেন। আমি আসলে হাসবো না কাঁদবো বুঝি না। তো ইংলিশ আপনাদের একটা প্রবলেম, আমি বিনয়ের সাথে বলি, মাইন্ড করেন না। আপনার চাকরি হোক বা না হোক, আপনি আমার এই প্রেজেন্টেশন গুলো এমন ভাবে শেখেন, আমার এই চিন্তাগুলো এমন ভাবে শেখেন, যাতে আপনি ইংলিশ পড়ালেও বিশ্বাস করেন, চাকরি পেলে লাখ টাকা কামালে ইংলিশ পড়ায় আপনি কোটি টাকা কামাইতে পারবেন। অনেস্টলি বললাম। সো আপনি এটাকে এমন ভাবে অ্যাবজর্ব করেন, এমন শক্তিশালী ভাবে গ্রাফস করেন বা ধরেন, যাতে করে মানে আপনার কি বলে হচ্ছে ব্যাপারটা এমন হয় যে হচ্ছে মানে আমি কি বলবো আসলে, যে ইংলিশটা গ্রাফস করেন, যাতে আপনার অন্তত ভাতের অভাব হবে না। আমি আপনাকে এতটুকু বলতে পারি, মুদ্রাস্ফীতির দাম যতই বেড়ে যাক, আমি যদি একটা নির্দিষ্ট বেতনের চাকরিজীবী হতাম, আমি এত এত বড় বড় চিন্তা করতে পারতাম না, সাহসী পেতাম না অল্প একটা ফিক্স বেতনে। সো অনেস্টলি সৎভাবে এখন অনেক বড় বড় চিন্তা করার আল্লাহ তাআলা সাহস দিয়েছেন, আর্থিক সামর্থ্য দিয়েছেন, সত্যি কথা। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাদের আগামী বুধবার হচ্ছে আপনাদের এক্সাম হবে। আগামী বুধবার ফার্স্ট এক্সাম, আমি পুরো সিলেবাসটা শেষ করব। ফার্স্ট এক্সাম সিলেবাস হচ্ছে আপনার 3টা থাকবে। সেটা হচ্ছে ভয়েস, একটু পিছন থেকে শুরু করতে চাই, কারণ এই বিষয়গুলো হচ্ছে খুব অবহেলিত। ভয়েস, ন্যারেশন, আমি ন্যারেশনের পিডিএফটা দিয়েছি আপনাদের। ন্যারেশন এন্ড হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই বিষয়ের উপর হচ্ছে আপনার এক্সাম হবে। আর এতে কিছু ভোকাবুলারি বেস প্রশ্ন থাকতে পারে। কোথা থেকে দিব এটা নির্দিষ্ট না, বাট আমি আমার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও দিতে পারি বা অন্য যে কোনো বিষয় দিতে পারি। কথা বলছেন কিনা? ওকে, আসেন শুরু করে দিই। গতকালকে অনাকাঙ্ক্ষিত কারণে আসলে বাসায় কেউ ছিল না, নেটও ছিল না যে আমি ল্যাপটপে দেখবো ক্লাসগুলো, কোনো কমেন্টও দেখতে পাচ্ছিলাম না। আগের দিন আমি আমার বোকা মানুষ, এসি মুড অফ করে দিছি, অন্য মুডে দিয়ে দিছি। প্রচন্ড গরম বের হচ্ছিল, 16তে দেওয়ার পরে হাঁপাই উঠছিলাম। সো ইনশাল্লাহ আজকে 1.5 ঘন্টা ক্লাস দেবো আপনাদের। সো নেক্সট ফার্স্ট বুধবারে আপনাদের ফার্স্ট এক্সাম, একদম 43কে মানে 45কে কেন্দ্র করে আপনাদের এক্সাম হবে। আর সাহিত্যের ক্লাস ডেট দেওয়ার উপর নির্ভর করে আমি সাহিত্যের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, হতাশ হবেন না। সো ভয়েস, ন্যারেশন আর ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা বলতে পারি টিএনভি, এই 3টা বিষয়ের উপর হচ্ছে আপনাদের প্রথম এক্সাম হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করে দিই। আমরা প্রথম দিন আমি আপনাদেরকে কিছু বিষয় বলছিলাম এবং গ্রামাটিক্যালের কিছু বিষয় আমি আপনাকে দেখতে বলছিলাম, ক্লজ আর ফ্রেজ। এই বিষয়গুলো যদি ভালো করে না দেখেন এবং
এক্সাম, আচ্ছা গুড প্রশ্ন। এক্সাম টাইম বলেন কখন দিলে ভালো হয়? লিংক শেয়ার দিব তো? কখন দিলে ভালো হয়? ক্লাসের আগে না পরে বলেন? এক্সাম টাইম আপনারাই বলেন কখন দিলে ভালো হয়? ক্লাসের আগে না পরে? ক্লাসের আগে দিব না পরে দিব বলেন, একটা মতামত দেন। আচ্ছা 10টার পর, ওকে তাহলে ঠিক আছে। ক্লাস শেষ করে 10 PM মানে ক্লাস শেষ করবো 5 মিনিট আগে, আর এক্সাম তো বানাই রাখবো প্রশ্নটা, ঠিক এক্সাক্ট 10 PM এক্সাম হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সাবরিনা তালুকদার, আশা করি ক্লজ আর ফ্রেজের ক্লাসগুলো দেখছেন। বিশেষ করে আমি আপনাকে আবারও বলি, সেটা হচ্ছে ডেলি স্টার সলভ করতে আপনাকে ডেলি স্টারের সেন্টেন্স প্যাটার্ন বুঝতে যদি বলেন স্যার কোন ক্লজের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন দুটো ক্লজ ভালো করে বোঝা উচিত, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা অ্যাডভার্ব ক্লজ। সময়, স্থান, ইন ঢাকা, এটা সব সময় যে অ্যাডভার্ব ফ্রেজ এইটা ভাবা যাবে না। আবারও বলছি, 30 থেকে 40 মার্কসের প্রশ্ন থাকবে আর কি, মানে 30টা প্লাস থাকবে। আবারও বলছি, সময় বা ইন ঢাকা বা মনে করেন এটা সময় উল্লেখ করতেছেন, এগুলো সবসময় যে অ্যাডভার্ব হবে এই চিন্তা থেকে বের হয়ে আসেন, দয়া করে বলছি, কেমন? আচ্ছা আপনাদের কাছে এবার দ্বিতীয় একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দেখেন দা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই পুরোটা একটা বাক্য, দা থেকে শুরু করে ইরান, আপনাকে বলতে হবে এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে আপনাকে বলতে হবে। প্রথম বাক্যটা একটু পড়েন, মনোযোগ দিয়ে পড়েন। আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম, হ্যাঁ আমি আপনাকে 2 মিনিটের গান শোনাচ্ছি, আপনি বিশ্বাস করেন এই একটা বাক্য দিয়ে আমি আপনাকে ক্লাস শেষ করি। ক্লাস গুনেন না, 80টা ক্লাসের পরে স্যার ক্লাস অফ করবে। আপনাদের এই ব্যাচের ক্লাস মার্চ এপ্রিল কন্টিনিউ চলতে থাকবে। আমার যতক্ষণ না মানসিক তৃপ্তি না আসবে ততক্ষণ ক্লাস চলতে থাকবে। সো নেভার কাউন্ট দ্য ক্লাস, জাস্ট আমার সাথে থাকেন। ওকে, হ্যাঁ জুবাইর আজকে হবে। ওকে বলেন এই পর্যন্ত কতগুলো ফাইনাইট ভার্ব আছে? হাউ মেনি ফাইনাইট ভার্ব? পুরো বাক্যটা পড়েন, পড়ে আমারে বলেন। আমি এর মধ্যে একটা আপনাকে মধুর একটা গান শোনাই, কথা বুঝছেন? একটা অতীতের একটা কি গান বলি বলেন তো? সালমান শাহ আমল একটা গান বলা যায়, তোমাকেই চাই শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি আবারও বলতেছি যাদের চিন্তা, রাফিউল টেক দ্য টাইম, ইউ শুড টেক দ্য টাইম, তোমার একটু সময় নিয়ে কাজ করা উচিত। আচ্ছা নাম্বার 1, ওকে বলছেন, আমি একটু পরে বলবো। নাজমুল ইসলাম একটা উত্তর দিচ্ছেন, আশফাকুর রহমান উত্তর দিচ্ছেন, রায়হান ইসলাম উত্তর দিচ্ছেন। সো আপনারা আপনাদের মতো উত্তর বলেন, সমস্যা নেই, ভুল হোক, আমি আপনাকে বকাও দিব না, কিছু করবো না, কিন্তু কিছু রুট বিষয়ে ভুল করলে খুব কষ্ট লাগে। আমি আপনাকে আন্ডারলাইন করছি, তার শুরুতে প্রিপোজিশন আছে। আমি আপনাকে ফ্রেজের ক্লাসে বলছি শুরুতে প্রিপোজিশন থাকলে তাকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। এইগুলো প্রচন্ড মাথার রক্ত টকবক করাই দেয়, বুঝছেন কিনা? আচ্ছা কয়টা ফাইনাইট ভার্ব আছে পরে বলতেছি। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিভস। আমাকে আপনার বলতে হবে গিভস। এই গিভস এর হেডওয়ার্ডটা কি? অর্থাৎ এই গিভস এই যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, আপনাকে বলতে হবে। যেমন গিভস এর আগেও আছে দেখেন রিজিয়ন, দ্য রিজিয়ন, বুঝছেন কিনা? আপনাকে বলতে হবে গিভস এর হেডওয়ার্ডটা কে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট থাকে, আপনাকে ভার্বের ফিগার নির্ধারণ করতে হয়। এবার আমি আপনাকে ভার্ব দিয়ে দিলাম, হু ইজ ইউর সাবজেক্ট, তোমার বাবা কে, বাংলা সিনেমা, বুঝছেন কিনা? যেমন হচ্ছে ধরেন অপু বিশ্বাস বুবলি সন্তানরা ভবিষ্যতে বাবা নিয়ে টানাটানি করবে, কে আমার বাবা, বাবা তুমি কার, বিধি তুমি বলে দাও সাকিব কার, একটি সাকিব দুটি মানুষ দাবিদার, কথা বুঝছেন কিনা? এটা ভবিষ্যতে হবে, হোয়াটএভার, ওইদিকে না দেয়। তো আপনার কাছে আমার জানতে চাওয়া, আমি আপনাকে ভাব দিলাম, এখন বলেন যে সাবজেক্ট কে বা হেডওয়ার্ডটা কে। নাও পড়েন, বাক্যটা পড়েন, কথা বলছেন কিনা বুঝতে হবে। এই তো থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস এ লট। গিভস হচ্ছে অবশ্যই ভাব, এখানে দেখেন গিভস হচ্ছে অবশ্যই ভাব। টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে দেখেন গিভস। আমি আপনাকে সহজ করে বলি, টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে গিভস। এরপরে হচ্ছে দেখেন আপনার ইজ। বিশ্বাস করেন, বিলিভ মি অর নট ভাই, আপনি যদি বলেন স্যার সারাদিন ডেইলি স্টার পড়ান, আমার যে কি রে মজা লাগবে ভাই, আমার এই কাজে সামান্য অরুচি আসে না, মানে ডেইলি স্টার পড়াতে ভাই আমার এত ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, আমার সেরা ভালো লাগে, বুঝছেন? আজকের মন পরিবেশ সব ভালো, তো
এই কারণে আজকে পড়াতে মজা পাবো। ইজ একটা ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে আপনার ইজ। টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে গিভস, 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 আর একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে ইজ। খেয়াল করে দেখেন তিনটা ফাইনাইট ভার্ব, সহজ কথা। এদের ইজের আগে দেখেন ইট আছে, ইটের আগে দ্যাট আছে, খেয়াল করে দেখেন দ্যাট, সহজ কথা ভাই। তাহলে এই ইজ যুক্ত ফাইনাইট ভার্ব, এটা আর যাই হোক এটা প্রিন্সিপাল ক্লজ না, কেননা কনজাংশন বসে আছে। এই যে দেখেন ইজ আছে, এর আগে হুইচ আছে, তাহলে এটাও ভাই প্রিন্সিপাল ক্লজ না, খেয়াল করে দেখেন এটাও ভাই প্রিন্সিপাল ক্লজ না। এই বাক্যটার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য লেটেস্ট মুভ। দেখেন দ্য লেটেস্ট মুভ গিভস ওয়ান দ্য ইমপ্রেশন, এটা হচ্ছে মূল বাক্য। দ্য লেটেস্ট, লেটেস্ট মানে তো জানেন লেটেস্ট, আপনি বলেন না লেটেস্ট কালেকশন। মেয়েদেরকে তো দোকানদাররা কমন একটা কথা বলে, আপা খুবই লেটেস্ট, খুবই মানাবে, না মানালেও মানাবে। দ্য লেটেস্ট মুভ, এই যে সাম্প্রতিক পদক্ষেপ, গিভস, গিভস দেয়, ওয়ান দ্য ইমপ্রেশন, ইমপ্রেশন মানে ইমপ্রেস করে না, ইমপ্রেশন মানে হচ্ছে ইঙ্গিত, এই ইমপ্রেশন মানে হচ্ছে বার্তা, ইঙ্গিত বা বার্তা, কথা বলছেন কেন, বা সংকেত। তাহলে বাস্তবতা হচ্ছে দ্য লেটেস্ট মুভ, দ্য লেটেস্ট মুভ গিভস ওয়ান দ্য ইমপ্রেশন, আমাদেরকে একজনকে বা আমাদেরকে এই বার্তা দেয়। খেয়াল করে দেখেন এটা হচ্ছে মূল বাক্য, এটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে দা, এই দাটা হচ্ছে ডিটারমিনার, লেটেস্ট, এই লেটেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই মুভ, এখানে মুভটা কিন্তু নাউন এবং দা থাকার কারণে কমন নাউন। আমি আপনাকে বলছিলাম মুভ, মুভ পদক্ষেপ, মুভ এটা ভার্ব এবং এটা যদি নাউন হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে দা থাকার কারণে এটা হচ্ছে কমন নাউন। বিলিভ মি, রিটেন ক্লাস পড়াইতে গেলে অসংখ্য স্টুডেন্ট আছে যারা মনে করে মুভটা হচ্ছে ভার্ব, কিন্তু ভাই এখানে মুভ ভার্ব না, এখানে মুভ মানে হচ্ছে অ্যাটেম্পট, মিজার, মানে ইনিশিয়েটিভ, স্টেপস, পদক্ষেপ ভাই। তাহলে আজকের পর থেকে স্টেপ শব্দটা ভুলে যাবেন, মুভ, অ্যাটেম্পট, ইনিশিয়েটিভ, মিজার এগুলো ইউজ করবেন। আমার কথা বুঝছেন কিনা ভাই? তাহলে দ্য লেটেস্ট মুভ, দ্য লেটেস্ট মুভ বলা হচ্ছে, খেয়াল করে দেখেন, বাই দ্য ইউএসএ, বাই দ্য ইউএসএ যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত সর্বশেষ বা সাম্প্রতিক পদক্ষেপটি। তাহলে বাই দ্য ইউএসএ, বাই দ্য ইউএসএ কাকে মডিফাই করতেছে? এই যে পদক্ষেপটা কে গ্রহণ করছে, হু, যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত। বাক্যটা এভাবে বলা যায়, টেকেন, টেকেন বাই দ্য ইউএসএ, টেকেন, এই বাক্যটাকে এভাবে প্যাসিভ দিয়েও বলা যায়, টেকেন শব্দটা যদিও দেয়া নাই, টেকেন বাই দ্য ইউএসএ, টেকেন বাই দ্য ইউএসএ যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত, টেকেন, ইনিশিয়েটেড বাই দ্য ইউএসএ প্রথম বাক্য ছিল। খেয়াল করছেন বাক্যটাকে, আপনি ভাবছেন? আমি যদি বলি দ্য ডিসিশন বাই দ্য সিটি মেয়র ইজ আউটস্ট্যান্ডিং, খেয়াল করে দেখেন না, ধরেন আপনাদের একটা সিদ্ধান্ত দিচ্ছে, যদি সুযোগ হয়, এখানে আমি জানি না ক্লাস করতেছেন অলমোস্ট 150 জন, এর মধ্যে কেউ রাজশাহীর আছে কিনা, আপনারা চাকরি পেলে একবার রাজশাহী শহর ঘুরে আসেন, দেখবেন কতটা ডেকোরেটেড একটা সিটি, কতটা ডেকোরেটেড। তাহলে আমি যদি বলি দ্য লেটেস্ট মুভ, দ্য লেটেস্ট মুভ, দ্য লেটেস্ট মুভ বাই রাজশাহী সিটি মেয়র, RCM, রাজশাহী সিটি মেয়র, কথা বলছেন কিনা? রাজশাহী সিটি মেয়র, দ্য লেটেস্ট মুভ বাই রাজশাহী সিটি মেয়র, এটা কাকে মডিফাই করতেছে? মুভকে, পদক্ষেপকে, নাউন ফ্রেজকে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস কিনা বলেন? অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে বাক্যটা বাড়তেছে কিভাবে? নাউন ফ্রেজের পরে বাক্য বাড়লো কিভাবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি চিন্তা করতে পারতেছেন ডেইলি স্টার কি করছে? আপনি একটু ভেবে দেখেন না ভাই, একটু হৃদয় দিয়ে ভাবেন না, ডেইলি স্টারটা করছে কি, ডেইলি স্টার হালাই করছে কি? দ্য লেটেস্ট মুভ, এটা হচ্ছে গিভস এর সাবজেক্ট, আর এই গিভস থেকে শুরু করে এই যে বাইরে গিভস এর আগে কত কি হান্দাই দিছে। ভেবে দেখেন না ভাই, তো এটাই তো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে কি কি হান্দাইছে? এখানে হান্দাইছে দেখেন একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা মুভকে মডিফাই করতেছে। এবার খেয়াল করে দেখেন লেটেস্ট মুভটা কি আমরা জানি বলেন তো? আমি যদি আপনাকে বলি এতটুকু না পড়ে, গিভস এর আগে আর মুভের পরের অংশটুকু না পড়ে, আপনি কি বলতে পারবেন লেটেস্ট মুভটা কি? হ্যাভ এনি আইডিয়া? না পড়ে বলেন যে আমি যদি বলি লেটেস্ট মুভ গিভস ওয়ান দ্য ইমপ্রেশন, আমাদের এই বার্তা দেয়। একটা অফিসার বললো যে বস একটা সিদ্ধান্ত নিছে, আমরা কি জানি সিদ্ধান্তটা কি? বলেন। না, আমরা সিদ্ধান্ত জানি না। সিদ্ধান্ত কি বলছে দেখেন, টু পজিশন, মানে এই যে পদক্ষেপটাই বলা আছে, মানে এখন থেকে আমি আপনাকে যা বলবো এটা পুরোটাই মুভের কমপ্লিমেন্ট। সিদ্ধান্ত হচ্ছে দেখেন টু পজিশন, টু পজিশন মানে অবস্থান করানো,
কি অবস্থান করাবেন? এ ক্যারিয়ার গ্রুপ, এ ক্যারিয়ার গ্রুপ। এ ক্যারিয়ার গ্রুপ মানে এটা সুশান্ত পালের দল না, একজন 7 জনের একটা ক্যারিয়ার গ্রুপ, সেখানে অ্যাডমিন ক্যাডার আছেন, পুলিশ ক্যাডার, এমন না। এ ক্যারিয়ার গ্রুপ, এ ক্যারিয়ার গ্রুপ মানে হচ্ছে আপনার রণতরীবহর, রণতরীবহর, কথা বুঝছেন? এই ক্যারিয়ার গ্রুপ মানে হচ্ছে রণতরীবহর। এন্ড ইন দ্য গাল, কোথায় পাঠাবে? ইন দ্য গাল। এন্ড কি বলছে দেখেন, ডিপ্লয়মেন্ট। এই ডিপ্লয়মেন্ট শব্দের অর্থ হচ্ছে মোতায়েন, মোতায়েন। পজিশন মানে অবস্থান করানো, আর ডিপ্লয়মেন্ট মানে হচ্ছে মোতায়েন। কি মোতায়েন করবে? অফ F-22 bombers, মানে F-22 বোমারু বিমান, বোমারু বিমান কোথায়? ইন দা রিজন। ইন দা রিজন মানে হচ্ছে গালফ, কারণ ইরান উপসাগরীয় অঞ্চলের দেশ, সাগরের পার্শ্ববর্তী দেশ। ওই ইন দা রিজন মানে গালফকে বোঝাচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত সাম্প্রতি যে পদক্ষেপটা কি? এখানে পুরোটা হামলাই দিছে। হাউ ইউ মেক এ সেন্টেন্স? আমি আপনাকে একটা বাক্য বললাম যে বাংলাদেশ মনে করেন ডিড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সাম সেক্টর। এবার আমি আপনাকে সেক্টর গুলো উল্লেখ করে দিলাম হাইফেন দিয়ে, মানে মনে করেন গার্মেন্টস, বা মনে করেন রেডিমেড গার্মেন্টস, বা আরো অন্যান্য যে রপ্তানি খাত আছে আমাদের, চিংড়ি, কথা বলছেন কিনা? লাইক দিস। বাক্য বাড়লো কিভাবে? এই যে দা লেটেস্ট মুভ, এই যে ভার, তাহলে ভার আর সাবজেক্টের মাঝখানে আপনি এবার আপনার বিবেক দিয়ে বলেন, ভার্ব আর সাবজেক্টের মাঝখানে, মানে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে সাবজেক্ট বাড়ানো যায় কিভাবে? হয় আপনি বসাবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা বসাবেন অ্যাপোজিটিভ ফ্রেজ কমপ্লিমেন্ট আকারে। আমি যদি বলি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কমা ফাদার অফ নেশন এন্ড গ্রেট লিডার ইজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ, বা ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাংলাদেশ। খেয়াল করেন, এই যে বঙ্গবন্ধু আর ওয়াদের মাঝখানে কি বসলো? আমি আপনাকে এই কথাগুলো পরশুদিন ক্লাসে বলছিলাম যে সেন্টেন্স বাড়ে কিভাবে। জুবাইর ইসলাম কয় কঠিন স্যার, এখনো কঠিন, বোঝানোর পরে এখনো কঠিন। উপসাগরীয় অঞ্চলে, ইন দা রিজন, উপসাগরীয় অঞ্চলে 22 বোমারু বিমান মোতায়েন, এবং বলছে দেখেন ক্যারিয়ার গ্রুপ রণতরী অবস্থান করানো। রণতরী বলতে পদাতিক সৈন্য দল। এই ক্যারিয়ার গ্রুপ মানে হচ্ছে পদাতিক সৈন্য দল। আমেরিকার সাথে যখন ইরানের ক্লাশ হয়, তখন একটা পদাতিক সৈন্য দল, একটা আর্মি বাহিনী তারা মানে মোতায়েন করছিল। কারণ আপনি ভালো করে জানেন বিভিন্ন দেশের তাদের ঘাঁটি বানানো আছে, সব জায়গায় তো তারা ঘোলায় আসছে। অবস্থান করানো যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত সর্বশেষ পদক্ষেপ আমাদের এই বার্তা দেয়। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত। না, এর পরে যদি কঠিন বলেন, আপনাকে আসলে বোঝানো সম্ভব না, আসলে সম্ভব না। কথা বলছেন? আচ্ছা, গেল। কি বলছে দেখেন, আমাদের এই বার্তা দেয় দ্যাট। দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে? বার্তাকে বোঝাচ্ছে দ্যাট। ওই যে বলছিলাম মনে আছে, ইহাই আমি, আপনাকে বলছিলাম মনে আছে, এই সেই আমি, ইট ওয়াজ আই, ইট ওয়াজ আই, মনে আছে বলছিলাম ইট ওয়াজ আই মানে আমি। এই যে ট্রান্সফরমেশন শিখালাম, আমি বা এই সেই আমি, মনে আছে? বলেন, এটা মনে আছে? আমি বা এসে আমি, দ্যাট। আমি বা এসে আমি, দ্যাট। তাহলে কি বলছে দেখেন, ইট ইজ দ্য ইউএসএ। খেয়াল করেন, দ্যাট, ইট ইজ দ্য ইউএসএ। তাহলে এতটুকু এই যে দ্যাট, দ্যাট মানে যে ইট ইজ দ্য ইউএসএ, ইট ইজ দ্য ইউএসএ, ইট ওয়াজ আই, এটা মানে হচ্ছে আমি, তাহলে এটা মানে হবে যুক্তরাষ্ট্রই। ইট ওয়াজ আই মানে হচ্ছে এই সেই আমি, আর ইট ইজ দ্য ইউএসএ, এই সেই যুক্তরাষ্ট্র। খেয়াল করে দেখেন, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি বুকে আছো তাই, ভালোবাসা দাও না তুমি আমায় কাছে, আসতে আসতে
মরণ এলে মরব আমি তোমায় ভালোবাসতে বাসতে। আমার কথা ক্লিয়ার কিনা বলেন? তাহলে ইট ইজ দ্য ইউএসএ এসে যুক্তরাষ্ট্র। হুইস দ্বারা কারে বোঝাচ্ছে? ইউএসএ কে বোঝাচ্ছে। হুইস যারা কি করতেছে? ইজ চেষ্টা করতেছে, ট্রাইং। এই যে ট্রাইং দেখেন প্রেজেন্ট পার্টিসিপল চলমান। ইজ ট্রাইং প্রেজেন্ট পার্টিসিপল টু প্রভোক। টু প্রভোক মানে হচ্ছে ইনস্টিগেট, উস্কানি দেওয়া। টু প্রভোকের আরেকটা সিনোনিম হচ্ছে ইনস্টিগেট, কাউকে উস্কানি দেওয়া। ইনস্টিগেট, প্রভোক, ইনস্টিগেট। ইনকারেজ তো শব্দটা পজিটিভ অর্থে ইউজ করা হয়। প্রভোক, ইনস্টিগেট উস্কানি দিয়ে মানে নেগেটিভ অর্থে ইউজ করা হয় ক্ষতিকর কাজে। কমেন্ট করেন না রে ভাই। প্রভোক, প্রভোক কাকে? এ রিঅ্যাকশন ফ্রম ইরান, অর্থাৎ ইরান যাতে প্রতিক্রিয়া দেখায় তাই উস্কানি দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ধরেন মোতায়েন করতেছে, কাশেমিকে মারলো। আমেরিকা তো চাচ্ছিল যে ইরান একটা অতর্কিত হামলা চালাক, আর এই হামলার থ্রু দিয়ে ইরানকে শায়েস্তা করা যাবে, কিন্তু ইরান ফাঁদে পা দেয়। আমার কথা বুঝছেন কিনা? যেমন আমি আপনাকে উস্কানি দিচ্ছি, আই প্রভোক ইউ, আই ইনস্টিগেট ইউ টু লার্ন ইংলিশ। টু মানে টু গ্রাস্প দ্য টুটি অফ দ্য ইংলিশ, ইংলিশের টুটি চেপে ধরেন। আই প্রভোক ইউ, আই ইনস্টিগেট ইউ। ইনস্টিগেট শব্দটা মনে রাখবেন, প্রভোক শব্দটা মনে রাখবেন স্টার জলসাটি। কারণ এখানে তো খালি উস্কানি দেয়, ভালো না। ওই ঘরে অশান্তি লাগাবে কেমনে? কি সুন্দর সুন্দর তত্ত্ব দেয়, বোঝেন নাই? আর এই যে বর্তমান সময়ে সব, এই সব তো সংসার জীবনটা ধ্বংস করে দিল, নরক। এই করতে হবে, সেই করতে হবে, এই দিন সেই দিন, জন্মদিন, হার্ট ডে, মার্ক ডে, মারামারি ডে, টেডি বিয়ার ডে, চকলেট ডে, কি রে অবস্থা রে ভাই! মানে ফরজ বিধান বানাই ফেলছে। প্রভোক মানে লিখে রাখেন না, উস্কানি দেওয়া না, লিখেন প্রভোক, ইনস্টিগেট, স্টার জলসা, মনে থাকবে। প্রভোক মানে লিখেন স্টার জলসা, ভালো মনে থাকবে। আমি কি বাক্যটা কমপ্লিটলি বোঝাতে পারছি? তাহলে আমি পরের বাক্যে যাব ভাই। আপনি কি বুঝছেন ভাই? এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং। আমি আপনাকে বলে রাখি ভাই, আমি আপনাকে গতকালকে মানে প্যাসিভ সেন্স শেখাতে গিয়েও ব্যর্থ হয়েছি। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা হ্যান্ড নোট থেকে। বিশ্বাস করেন, বাংলাদেশের কোনো কোচিং এ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স করে এই জাতীয় ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শিখবেন না। আমি আপনাকে 1000 বার গ্যারান্টি দিতে পারি। যদি শিখতে পারেন, আপনার কোর্স ফি এর টাকা আমি আপনাকে পুরোটা দিয়ে দিব। সহজ কথা। আমি আপনাকে আবার বলতেছি, দেখেন সাবজেক্ট এবং ভার্বের পরে মাঝখানে বাক্য বাড়ে কিভাবে, খেয়াল করে দেখেন। আমি এই জাতীয় বাক্য কিন্তু আপনাকে এর আগেও দেখাইছি। আমি আপনাকে বলছিলাম খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি আপনাকে ক্লজ যখন শিখাইছি বলছিলাম আব্দুল্লাহ, খেয়াল করে দেখেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইজ এ গুড বয়, এই জাতীয় বাক্যটা আপনি দেখছেন। এবার এই বাক্যটা যদি আমি মাঝখানে বাড়াই তাহলে কিভাবে বাড়বে? হু মনে করেন লিভস ইন রাজশাহী, রাজশাহীতে বসবাসকারী আব্দুল্লাহ ইজ এ গুড বয়। বা হু স্টাডিজ, যে স্টাডি করে, এ অ্যাট রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো আব্দুল্লাহ আমার মানে ও ভালো ছেলে। খেয়াল করে দেখেন, তাহলে এই যে ইজ প্রিন্সিপাল ক্লজের ইজ, প্রিন্সিপাল ক্লজের ভার্ব, আর এই যে সাবজেক্টের মাঝখানে এখন কি বসে গেছে? অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে বসে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে বসে আছে কমপ্লিমেন্ট। দ্য লেটেস্ট মুভ, ওই লেটেস্ট মুভটাই বর্ণনা করে দিচ্ছে ডেইলি স্টার। সহজ কথা। আপনাকে আপনি রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো কোচিং এ যান রে ভাই। আমি সাইফোর্সে 4 বছর ছিলাম রে ভাই। তাদের নখত অন্ত আমার সব হাতে গোনা, আমার সব দেখা। যখন সাইফোর্সের জৈবন ছিল তখন, এখন তো সাইফোর্স মরে গেছে। আইএলটিএস এর কোচিং করে আজ পর্যন্ত কোন স্টুডেন্ট স্যাটিসফাই হয়েছে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পাবেন না ভাই। আমি নিজেও আইএলটিএস দিব, আমি জানি। ওই জায়গা খালি কানে হেডফোন দিয়ে বলে শোনেন। আরে ভাই, আপনার বেসিক ভালো না হলে আপনি শুনে কি করবেন? সহজ কথা। ক্লিয়ার ভাই?
আমরা একটু পরের বাক্যে যাই, কেমন? পরের বাক্যে যাই। আপনার বিরক্ত হলে আমি এটা পড়াবো না ভাই। ডেইলি স্টারে আমার দেখা বেস্ট একটা এডিটোরিয়াল। এখান থেকে শুরু করে আপনাকে বলতে হবে এই পর্যন্ত বোল্টন, বোল্টন, এই যে বোল্টন, ওই যে নিরাপত্তা উপদেষ্টা, আর পম্পে, মাইক পম্পেও ছিল। বলেন, সাবরিনা তালুকদার আসেন, আমরা এই পর্যন্ত বলেন, এই পর্যন্ত বলেন কয়টা ফাইনাইট ভার্ব আছে? ক্যারিয়ার গ্রুপ মানে হচ্ছে রণতরী বহর বা পদাতিক সৈন্য দল, এটা বলেছি আব্দুল মুমিন। তুমি লেট করে এসেছো সোনা। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। কলিজায় তুই আমার, তুই তো নয়নের আলো। আচ্ছা, বলেন কয়টা ফাইনাইট ভার্ব আছে? How many finite verb have? আচ্ছা, এবার 11টা। নাসিমা আলী, আপনি কি মানে ভালোবেসে বললেন না? ইয়েস। আচ্ছা, খেয়াল করে দেখেন, একটু ভেবে দেখেন। প্রথমে যে শব্দটা আছে বলা হচ্ছে আনফরচুনেটলি, কথা বুঝছেন? বাক্যের ওপেনার হতে পারে 5 জন, তার মধ্যে হচ্ছে আপনার একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে এরপরে কমা দিতে হবে। দেখেন ডেলিস্টার কমা দিছে। ডেলিস্টারতে গ্রামাটিক্যালি প্রচুর ভুল করে তা না, রোডের আগে অন হয়। যেমন আমি আপনাকে আজকে দেখাতে পারি, আজকে যে ডেলিস্টার একটা বাক্য লিখছে, এই দেখেন রোডের আগে যে ডেলিস্টার সবসময় ইন দেয় তা না, এই দেখেন রোডের আগে অনও দেয়। আবার ওই স্ট্রিটের আগে যে দেখেন 10 die অন রোডস, কথা বলছেন 10 জন মারা গেছে অন রোড, রাস্তায়। রাস্তায় মানে তো সড়ক দুর্ঘটনায় বুঝতে পারতেছে, মানে ডেলিস্টার যে গ্রামাটিক্যালি সবসময় ইরোর করে এটা বলা যাবে না, এটা বললে আবার কবিরা গুণ হয়ে যাবে, কথা বলছেন? সো এটা আমরা বলবো না। ডেলিস্টার অবশ্যই তাদের লেখনীতে যা দরকার সেটা লিখে, নিঃসন্দেহে লিখে। আমার কথা বলছেন? আচ্ছা, আল্লাহ শুকরিয়া। আমরা শুরু করতে পারি। দেখেন পরবর্তী যে বাক্যটা দেখতেছেন, দেখেন ডেলিস্টার, এটা নিয়ম আছে, আমি আপনার পাংচুয়েশনের নোটগুলো আমি আপনাকে দিয়ে দিব। পাংচুয়েশনের নোট আছে, আমি আপনাদের দিয়ে দিব, আপনারা পড়ে নিন। বাক্যের ওপেনার, ওপেনার হতে পারে 5 জন। ওপেনার ক্যান বি, ওপেনার বলতে বাক্যের শুরুতে বসতে পারে 5 জন, ক্যান বি 5 জন। এর মধ্যে হচ্ছে অ্যাডভার্ব, ইনফিনিটিভ, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল, জেরান, কথা বলছেন কিনা? এরকম অনেকজন আছে, টোটাল 5 জন। খেয়াল করে দেখেন, আনফরচুনেটলি এরপরে কমা হবে, ডেলিস্টারও কমা দিতে ভুলে নাই। বাক্যের শুরুতে যদি কখনো অ্যাডভার্ব ফ্রেজ বসে, অবশ্যই এরপরে কি দিতে হবে? কমা দিতে হয়। অ্যাডভার্ব ক্লজ বসলে কমা দিতে হয়, সাবঅর্ডিনেট ক্লজ শুরুতে বসলে কমা দিতে হয়। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা, আই উইল গো। খেয়াল করে দেখেন, আই উইল গো, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা শর্ত প্রকাশ করছে, এটা অ্যাডভার্ব ক্লজ। সো বাক্যের শুরুতে বসছে, কমা দিতে হচ্ছে। খেয়াল করেন, ডেলিস্টারও কিন্তু সেম কাজটা করছে, ডেলিস্টারও এর ব্যতিক্রম করে নাই। আচ্ছা, the main USA motivation, the main data determiner, main motivation USA motivation। এই মোটিভেশন মানে কি প্রেরণা? না, এই মোটিভেশন মানে হচ্ছে লক্ষ্য। এই মোটিভেশন মানে হচ্ছে লক্ষ্য, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এই মোটিভেশন মানে লক্ষ্য। এই মোটিভেশন মানে হচ্ছে সুশান্তের মোটিভেশন নয়। এই মোটিভেশন মানে কি? লক্ষ্য। খেয়াল করে দেখেন, এই মোটিভেশন মানে কি? লক্ষ্য। তাহলে দ্য মেন ইউএসএ মোটিভেশন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট এবং নাউন ফ্রেজ। ইজ মানে কি হয়? যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যমাত্রা। রেজিউম চেঞ্জ মানে কি? ওই যে ক্ষমতার পট পরিবর্তন, কথা বলছেন কিনা? ক্ষমতার পট পরিবর্তন কোথায়? ইন ইরান। বলেন তো এবার, ইন ইরান কোন ফ্রেজ? বলেন, ইন ইরান কোন ফ্রেজ?
আবার ওই একই ভুল, আবার ওই একই ভুল, আবার ওই একই ভুল। মেজাজ তো খারাপ হয়ে যাবে নি সাবরিনা তালুকদার। আবার ওই একই ভুল। আরে ভাই, রিজিয়ন চেঞ্জ এটা নাউন ফ্রেজ। আর ইন ইরান এটা বাংলাদেশ না, ইন ইরান, ইন ইরান এটা রিজিয়ন চেঞ্জ কে মডিফাই করতেছে। এটা নাউন ফ্রেজ, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ কে মডিফাই করতেছে। বারবার একই ভুল কেন করতেছেন ভাই আপনারা? বারবার হোয়াই মেক দ্য সেম মিস্টেকস। চেঞ্জ এখানে ভার্ব না, চেঞ্জ এখানে নাউন। রিজন চেঞ্জ, ক্ষমতার পট পরিবর্তন। ইন বাংলাদেশ, ইন ইরান, ইন আফগানিস্তান, ইন চায়না, ইন রাশিয়া, এটা রিজন চেঞ্জ কে মডিফাই করতেছে। বললাম যে আই লাইক